পলিথিনের ব্যবহার বন্ধ ও এর বিকল্প ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত হয়েছেন প্লাস্টিক খাতের শীর্ষ সংগঠন বিপিজিএমই এর জ্যেষ্ঠ সহ সভাপতি কে এম ইকবাল হোসেন। জনাব কে এম ইকবাল হোসেন, এই সময়ের বাণিজ্যে আপনাকে স্বাগত। ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ করার জন্য। অনেক অনেক ধন্যবাদ আপনাদের চ্যানেলকে। আমরা প্রতিবেদনটি দেখছিলাম, যেখানে দেখছিলাম যে পলিথিন ব্যবহার বন্ধে 5 শতাধিক মোবাইল কোর্ট পরিচালনা করা হলো, এর ব্যবহার আসলে কমানো যাচ্ছে না। এর মূল কারণ কি হতে পারে? খুব একটা সময় উপযোগী এবং খুব সুন্দর প্রশ্ন করেছেন। দেখুন, এর পিছনে আমি তো 2002 থেকে যে প্রথম মিটিংটা হয়েছিল সেখানে আমি ছিলাম। আই ওয়াজ দ্য অনলি পারসন যে আমি রিপ্রেজেন্ট করতেছিলাম ব্যবসায়ীদের তরফ থেকে। তো আমি তখনও এটা উপলব্ধি করছি যে যদি আমরা এই পলিথিন এবং শপিং ব্যাগ তখন যেটা এটার ইউজে আমরা যেভাবে অভ্যস্ত হয়েছি, এটার বিকল্প যদি আমরা এর কাছাকাছি কিছু না দিতে পারি তাহলে এটা বন্ধ করা আমার মনে হয় সম্ভব হবে না। তখন আমি বলেছিলাম। কিন্তু আজকে দেখেন 2002-এর পরে আজকে 2025-এ এসে আমি দেখতেছি যে সেটাই ঠিক হয়েছে, বিকল্প নাই। এবং আমি আরেকটা জিনিস বলি, যেন আমরা পৃথিবীর বহু দেশ ভ্রমণ করি। আমি জাপান গিয়েছিলাম কিছুদিন আগে উইথ মাই প্রেসিডেন্ট। আমরা আমেরিকা ভিজিট করছি, আমরা অন্যান্য আরও অনেক দেশে আমরা ভিজিট করছি। সব জায়গার দেশেই তারা এটাকে নিরুৎসাহিত করছে, বাট আছে, ব্যবহার করছে, যার ইচ্ছা করছে। এখন তারা এটাকে ম্যানেজ করছে কিভাবে? তাদের যে লোকাল গভর্নমেন্ট, সেটার কালেকশন অ্যান্ড রিসাইকেল, এটা কিন্তু আমরা যেটাকে আজকে বর্জ্য বলছি, এটা কিন্তু বর্জ্য না, এটা কিন্তু একটা সম্পদ। ইউ ক্যান রিইউজ দিস থিংস। আপনি এটাকে বারবার 7 টাইম আপনি এটা ইউজ করতে পারতেছেন। তাইলে এই বিশাল পৃথিবীর যে জনসংখ্যা এবং সীমিত সম্পদ, সেখানে এটা তো আমাদের জন্য একরকম আশীর্বাদ, কিন্তু আমরা এই আশীর্বাদটা ব্যবহার করতে পারছি না। জাপান করতে পারছে, অস্ট্রেলিয়া করতে পারতেছে, ভারতও শুরু করছে। তারা এটাকে আবার রিকালেক্ট করে, এটাকে আবার রিসাইকেল করে আবার ইউজ করতেছে। তো এটা তো রাস্তায় যাবে না, এটা ড্রেনে যাবে না, এটা পানিতে যাবে না। কেন যাবে? ওর তো নিজের পা নাই যে ও হেঁটে যায়। এটা উই পিপল, আমরা যারা মানুষ, যারা ইউজার, তারা এটা জানি না বলে আমরা যত্রতত্র এটা ফেলছি। আমার মনে হয় যদি আমরা এটার ব্যবস্থাপনাটা ঠিক করতে পারি, এটার প্রপার ম্যানেজমেন্টটা করতে পারি, এটা আমাদের জন্য কোনো সমস্যা হবে না। এবং বিসাইড দ্যাট, আমি বলবো না যে এটা আপনারা খুব ব্যবহার করেন, আমি বলবো যে এটার বিকল্প আমরা যদি কিছু ভালো দিতে পারি তাহলে এটা অটোমেটিক্যালি বন্ধ হয়ে যাবে। পলিথিনের রিইউজের ক্ষেত্রে সরকার কতটা গুরুত্ব দিচ্ছে? সরকার বলছে, সরকার পলিথিন রিইউজের জন্য সরকারও চেষ্টা করছে। এবং আপনি জেনে খুশি হবেন যে বাংলাদেশে প্লাস্টিকের রিসাইক্লিং তো 60 to 70% রিসাইকেল হচ্ছে। অনেকগুলো রিসাইকেল ইন্ডাস্ট্রি আছে, আমাদের ওল্ড বেল্টে আছে, আমাদের নিউলি আরও সেট আপ হচ্ছে। যেমন অনেকগুলো আধুনিক হচ্ছে। আমরা জানেন যে আজকে পিইটি পেট বটল, দিস ইজ অলসো ওয়ান টাইম ইউজ। এটাও আমাদের জন্য একটা বিরাট প্রবলেম ছিল। কিন্তু আপনি আজকে যতগুলো পরিবেশের দেখছেন, এখানে বটল কোনটা দেখছেন? দেখেননি। কেন? এটা কালেকশন করে, রিসাইকেল করে, এটা দিয়ে সুতা তৈরি হয় এবং এটা দিয়ে আবার আমাদের ড্রেস তৈরি হচ্ছে। তো সো দ্যাট এগুলো তো প্রত্যেকটা প্লাস্টিক তো এমন একটা জিনিস, এটা রূপান্তর করা যায়। আপনাকে এটাকে এটার জায়গায় এটার জায়গায় ইউজ করতে পারবেন। তো আমরা এটাকে সেই জায়গায় কাজে লাগাই। এখন কাজে লাগানোর মতো যদি আমাদের সেই মেধা এবং আমাদের শক্তি এবং আমাদের সেই প্রচেষ্টা না থাকে, তাহলে তো আমরা পিছিয়ে থাকবো। আমরা পৃথিবী থেকে, আমরা গ্লোব থেকে তো আউট হয়ে যাবে। আমি ঠিকই স্যুট কোট লাগাবো, আমি ঠিকই একটা সভ্য জিনিস ইউজ করব। আমি দেখেন এই যে পলিথিন, আমি বলি, আমি এটার দিচ্ছি না যে আপনি উৎসাহিত করছি না। আমি যদি মাংস নিয়ে যাই, আমি পাটের ব্যাগে ঢুকালে ওটা রক্ত পড়বে নিয়ে যেতে। পলিথিনটা থাকলে সেই জিনিসটা পড়বে না। তাইলে কি হলো? আমার এইদিকে কিন্তু পরিবেশ রক্ষা হলো। এখন পলিথিনটা আমাকে যে এই সাপোর্টটা দিচ্ছে, এটাকে আমি আফটার ইউজ আমি কোথায় রাখতে হবে, কি করতে হবে, এটাতে আমাকে শিক্ষাটা দিতে হবে। এবং এটার জন্য কিন্তু আমরা নিজেরা, আমাদের প্লাস্টিক অ্যাসোসিয়েশন, আমরা কিন্তু স্কুলে কিন্তু এই বাচ্চাদেরকে বলতেছি যে তোমরা যদি প্লাস্টিক ইউজ করো কিংবা এই পলিব্যাগ ইউজ করো, তাহলে হাউ ইউ ইউজ ইট, হাউ উইল কিপ ইট, কীভাবে এটা রাখতে হবে, কোথায় ফেলতে হবে। এটা কিন্তু আবার রিসাইকেল হচ্ছে। আমাদের মেজরিটি লোক তো জানে না যে এটা রিসাইকেল হয়। মেজরিটি লোক জানে না। জানানোর উপায় কি হতে পারে? জানানোর উপায় আপনারা, এই যে আজকে আমি বলছি, আপনি বলবেন, তারপরে আমাদের যে এনজিওগুলো কাজ করে ওনারা বলবে, আমাদের বাইরে থেকে কিছু ফান্ড আসে উপরে, পরিবেশের উপরে। এগুলো আমরা জায়গায় জায়গায় স্কুল কলেজে যাই যদি বলি। আজ থেকে আমার খুব ক্লোজ ফ্রেন্ড ইন্ডিয়ার বিজয় মার্সেন্ট,
সে আজ থেকে 40 বছর আগে থেকে ইন্ডিয়ার প্রতিটা স্কুলে কলেজে যায় এই লেকচার টিল টুডে সে দিচ্ছে বুঝাই দিচ্ছে বাচ্চাদেরকে যে বাচ্চারা এটা করো। আমি একটা গল্প দেখছি, শুনছি আমার এক ফ্রেন্ডের কাছ থেকে, সে গেছে আমেরিকাতে বেড়াতে, তো যে ওই ড্রিঙ্কসটা করে গ্লাস নামাচ্ছে ফেলে দিবে, তখন ওই ছোট বাচ্চা ওর নাতনি বলে, দাদা এটা করো না, ডোন্ট ডু দিস। তাহলে কি ওই বাচ্চাটা এটা জানে? সচেতনতা খুব জরুরি। সচেতনতা আমাদের সেটা নাই। কিন্তু আমাদের দেশে আমরা সাধারণত কোনো প্লাস্টিক কালেক্টিং বুথ বা পলিথিন কালেক্টিং বুথ দেখতে পাই না। বুথ তো আমি আপনাকে বলি, আমরা ধানমন্ডিতে দিয়েছিলাম 3 বিন, পচনশীল, রিসাইকেলেবল অ্যান্ড যেটা হার্ড যেমন লোহা টোয়া আছে না, অ্যালুমিনিয়াম লোহাই। আজকে দুঃখের সঙ্গে বলতে হবে যে এগুলো ওই কাজের মেয়েরা এখন কাপড় রাখে এগুলোতে। কেন? এটা প্রপার ইউজ হয় না। আমাদের লোকাল গভর্নমেন্ট সিটি কর্পোরেশন যদি একটা কড়া আইন করে দিত যে আপনার এখানে এই বিল্ডিংয়ে 30টা ফ্ল্যাট আছে, অ্যাপার্টমেন্ট আছে, মর্নিংয়ে যেন আমি ওই 3টা বিন সামনে পাই, আমরা অ্যাকর্ডিংলি উইল কালেক্ট ইট, উইল থ্রো ইট অ্যানাদার। আপনার এই প্লাস্টিক এবং এই পলিথিন সব মিলিয়ে আমি জাপানে দেখে আসছি, তারা এখান থেকে বিভিন্ন গ্যাস বের করতেছে, অক্সিজেন, নাইট্রোজেন, এই কি যা আছে, এটা কেমিস্টরা ভালো বলতে পারে। আমি ওই ড্রামগুলো দেখছি, বিশাল প্রতিষ্ঠান ওদের। এই ইয়েটাকে আবার রিসাইকেল করে আবার ফ্রেশ করে তারা মার্কেটে পাঠাচ্ছে, এবং মার্কেটে যে জাপান জিরো ওয়েস্টেজ। এবং ওরে আমি যে হোটেলে স্টে করছি তার নিচে আমি দেখছি ডিপার্টমেন্ট স্টোরে একটা ডিম, সিঙ্গেল ডিম, ওইটাও পলিথিন প্লাস্টিক কভারে। বাট ওখানে তো কোনো বিপর্যয় নেই, যেহেতু ম্যানেজমেন্ট আছে। আপনার কাছ থেকে জেনে নিতে চাচ্ছি যে রিসাইক্লিং ইন্ডাস্ট্রি গড়ার ক্ষেত্রে সরকারের আগ্রহ কেমন? সরকারের আগ্রহ খুব ভালো। সরকার, ওয়ার্ল্ড ব্যাংক, সরকার কিছু ফান্ডও দিচ্ছে, ওনারা হচ্ছে। আমরা তো 70% যদি আমাদের রিসাইকেল হয়, এটা কিন্তু ভালো অ্যাচিভমেন্ট। পৃথিবীর অনেক জায়গায় কিন্তু এটা নাই, আমরা এটা করছি। এখন আমাদের এখানে আরেকটা চিন্তা করতে হবে, আপনাকে আরেকটা জিনিস বলি আমি। আমাদের চিন্তা করতে হবে আমাদের আয়তন কতটুকু। আমাদের দেশটা খুব ছোট, আমাদের পপুলেশন ইজ ভেরি বিগ, 17-18 কোটি। আমেরিকার মতো দেশে 32 কোটি ওদের জনসংখ্যা, বিশাল দেশ, একটা মহাদেশ। বাট আমি এতটুকু যেটা ম্যাপে ধরলে আপনি বাংলাদেশ দেখা যায় না, সেখানে আমি 17-18 কোটি লোক, কেউ 20 কোটি বলে। সো দ্যাট আমাদেরকে কতটুকু কেয়ারফুল হতে হবে, এটা তো আমাদেরকে উপলব্ধি করতে হবে। উই মাস্ট হ্যাভ দ্যাট নলেজ যে আমাকে এই সময় কতটুকু সতর্ক হতে হবে, আমাকে কিভাবে চলতে হবে, আমার প্রতিটি জায়গা কিভাবে ইউজ করতে হবে। আজকে আমি যে জায়গায় বসে কথা বলছি, আপনি যে বিল্ডিংয়ে বসে আছেন, আমরা মনে হয় 12-13 তলা কিংবা 14 তলায় বসে আছি। আমি ইকবাল এটা দেখছি যখন এটা নাসির সাহেবের ল্যান্ড ছিল, এখানে প্রচুর মশা এবং প্রচুর আবর্জনা ছিল এই ডোবাটাতে। এখানে 10-12 ফিট 13 ফিট পানি ছিল, আমি ইকবাল দেখেছি এটা। কিন্তু আজকে দেখেন ডেভেলপমেন্ট তো আমরা এটা করে ফেলছি, তাহলে হোয়াই নট পলিথিন আর প্লাস্টিককে আমরা কেন ম্যানেজ করতে পারছি না? তাইলে কি আমাকে বলবেন যে আমাদের সদিচ্ছার অভাব? নিশ্চয়ই এটার জন্য আমিও দায়ী, আপনিও দায়ী, আমাদের পুরো জাতিই দায়ী। জনাব কে এম ইকবাল হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। জেনে নিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অনেক ধন্যবাদ, আপনাকে অনেক ধন্যবাদ। আমি যদি কিছু বলতে পেরেছি, যদি আমি জাতির জন্য কিছু বলে তার উপকারে আনতে পারছি, সেটার জন্য আমি গর্বিত। আপনাকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত ছিলেন বিপিজিএমইএর জ্যেষ্ঠ সহসভাপতি কে এম ইকবাল হোসেন।